নম্বরের প্রশ্ন দেয় যে কবি কার মধ্যে টের পেয়েছেন, তাহলে কিন্তু এই সমস্ত তথ্য করে দিতে হবে, দিয়ে লিখতে হবে। অর্থাৎ সামগ্রিকভাবে কবি গ্রাম বাংলার এমন নানান উপাদানের মধ্যে কবি বাংলার প্রাণটাকে অনুভব করেছেন, প্রাণের স্পন্দনটাকে অনুভব করেছেন। যারা লেখনী তারা যোগ করবে প্রাণ মানে প্রাণের স্পন্দন, প্রাণ চঞ্চলতা, প্রাণের উচ্ছলতা, প্রাণবন্ততা, এটাকে অনুভব করেছেন বা টের পেয়েছেন কবি। প্রথম থেকে একটু আসি। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, এই লাইনটা আমি দাগ দিইনি, আমি দাগ দিয়েছিলাম তার পরের অংশটা, যে আমি এই ঘাসে বসে থাকি। আমি মানে কি? কবি। তো আমি এই ঘাসে বসে থাকি মানে কবি কখন ঘাসে বসে থাকেন? কেউ বলো। যারা বলে নিয়েছো তারা আর বলো না, নতুনদের একটু সুযোগ দিতে হবে। নাম? কোয়েল, সায়না। আর একজনকে বললে? অন্বেষা। তিনজন পরপর বলবে। কোয়েল আগে বলো তো, আমি এই ঘাসে বসে থাকি, কবি কখন ঘাসে বসে থাকেন? কি লিখেছ উত্তর? যখন আকাশে সাতটি তারা উঠেছিল কবি তখন ঘাসে বসেছিল। ঠিক আছে, যখন আকাশে সাতটি তারা ফুটে উঠেছে তখনই কবি ঘাসে বসে থাকেন। এইবারে তার আগে, হ্যাঁ তার আগে যে লাইনটা আছে আমি দাগ দিইনি, কিন্তু এই কথা বলছো আমি বুঝতে পারছি না। আমার কথাটা আগে শুনে নাও, তারপরে বলো। যখন আমি কথা বলবো তখন তোমরা স্পিকারটাকে মিউট করো। ওকে। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে তখন কবিকে কি অবস্থায় দেখা যাচ্ছে? এটা আমি লিখতে দিইনি, কিন্তু এটা যদি আমি প্রশ্ন করি তাহলে কে বলতে পারবে? পারলে বই দেখে বলো, চাইলে বই দেখে বলতে পারো। বই বলছি, আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, এটাতেই যদি লাইনটা দাগ দেওয়া থাকতো তাহলে উত্তরটা কি লিখতে, যে আকাশে সাতটি তারা যখন ফুটে উঠেছে তখন কবিকে কি অবস্থায় দেখা যাচ্ছে? নাম বলো। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, এই লাইনটা যদি দাগ দেওয়া থাকতো, এই লাইনটা থেকে যদি প্রশ্ন হতো যে আকাশে সাতটি তারা যখন ফুটে উঠেছে তখন কবিকে কি অবস্থায় দেখা যাচ্ছে, কি লিখতে? প্রথম কবি সন্ধ্যায় ঘাসের উপর বসে থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা তো লিখতে হবে। এটার সঙ্গে ঘাসের উপরে বসে থেকে কবি কি অনুভব করছেন? সন্ধ্যার রূপ। ধীরে ধীরে, হ্যাঁ, ধীরে ধীরে গ্রাম বাংলার বুকে যে সন্ধ্যা নেমে আসছে আর আকাশে সূর্য তার রঙিন আভাটাকে ছড়িয়ে দিয়ে অস্ত যাচ্ছে, এই রূপটাকে কবি লক্ষ্য করেন। তার মানে আমরা দুটোকে একসাথে জুড়ে দেব, যে কবি সান্ধ্যকালীন পরিবেশে ঘাসের উপর বা সবুজ ঘাসের গালিচার উপর বসে এই সান্ধ্যকালীন পরিবেশ, এই আকাশের বুকে সূর্যের রঙিন ছটা আর সূর্যের অস্ত যাওয়া, গ্রামীণ প্রকৃতির বুকে নেমে আসা সন্ধ্যাকে কবি উপলব্ধি করছেন। এমনি ঠিক আছে, কবি তখন ঘাসে বসে থাকছেন আর উপলব্ধি করছেন এই সান্ধ্যকালীন পরিবেশকে। তার সঙ্গে আকাশের কথা যোগ করতেই পারো, ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে সেটাও যোগ করতে পারো। আচ্ছা, দু একজনের কিন্তু সাউন্ডটা আনমিউট হয়ে আছে, তোমরা সাউন্ডটাকে মিউট করে রেখো। যখন যে বলছো একমাত্র সেই সাউন্ডটাকে আনমিউট করবে, তারপরে বাকিরা কিন্তু হ্যাঁ হয়ে গেলে বন্ধ করে দেবে। এবার আমি পরের লাইনে চাই, পরের প্রশ্নতে। যারা বলছো তারা আর বলো না এখন। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। এখানে কামরাঙা লাল মেঘ, কামরাঙাটা কি, তারপরে মৃত মনিয়াটা কি, আর গঙ্গাসাগরের ঢেউ বলতে কি বোঝানো হয়েছে, বা গঙ্গাসাগর কি, বা এই পুরো লাইনটাতে
কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। এর যে অর্থটা, এর যে অন্তর্নিহিত অর্থটা, এর যে তাৎপর্যটা কে লিখেছো, কে গুছিয়ে লিখেছো বলতে পারবে? দেখে দেখেই বলো। স্যার বলবো? কিন্তু যারা স্যার, আমি বলেছো, বলবো? যারা বলেছো একবার করে তারা আর এখন বলো না। আমি কি বললাম যে যারা স্যার, একবার বলবো? করে বলেছো তারা আর বলো না, বাকিরা ট্রাই করো। নাম বলো। স্যার ত্রয়ী। ত্রয়ী। আচ্ছা ত্রয়ী বলো আগে, এই লাইনটা পড়ো একবার। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। মানে কি বোঝায়? উক্তিটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছে? রাইট, বলো। কবি জীবনানন্দ দাশের লেখা আকাশে সাতটি তারা কবিতায় সূর্যাস্তের সময় সূর্যের লাল আভা আকাশের মেঘকে রাঙিয়ে দিয়েছে, যা পাকা কামরাঙা ফলের মতো মনে হয়। সেই মেঘ যখন সমুদ্রের জলে বিলীন হয় তখন কবি সেই মেঘকে মৃত মনিয়া পাখির জলে তার রক্তের রেশটুকু দিয়ে ডুবে যাওয়ার সঙ্গে তুলনা করেছেন। দারুণ, সুন্দর সুন্দর বলা হয়েছে। আর একবার একটু পড়ে দাও তো। বাকিরাও অনেকে লিখেছো, ভালোই লিখবে আমি জানি, কিন্তু একটু ওর সঙ্গে সঙ্গে একটু শুনেও না, পড়ো তো আরেকবার, খুব ভালো লেখা হয়েছে। কবি জীবনানন্দ দাশের লেখা আকাশে আবার সাতটি আবার তারা এক মিনিট কবিতায় এক মিনিট এক মিনিট এক মিনিট বাংলার উচ্চারণে ভুল হলে উচ্চারণ আবার কারেকশন করতে হবে। লেখা উচ্চারণ করবে না, লেখা বলবে। বলো। কবি জীবনানন্দ দাশের লেখা আকাশে সাতটি তারা কবিতায় সূর্যাস্তের সময় সূর্যের লাল আভাস আকাশের মেঘকে রাঙিয়ে দিয়েছে, যা পাকা কামরাঙা ফলের মতো মনে হয়। সেই মেঘ যখন সমুদ্রের জলে বিলীন হয় তখন কবি সেই মেঘকে মৃত মনিয়া পাখির জলে তার রক্তের রেশটুকু দিয়ে ডুবে যাওয়ার সঙ্গে তুলনা করেছে। আচ্ছা, এবারে ঠিক আছে, খুব সুন্দর। আর একজন কেউ বলবে যে কামরাঙার সাথে, কামরাঙা ফলের রঙের সাথে কাকে তুলনা করা হয়েছে? ঋষভ। আজ ছেলে, সুদেশনা। দাঁড়াও তো, পরেরটা তোমাকে জিজ্ঞেস করি। ঋষভ বলতো, ছেলেদের থেকে ঋষভ বলো তো। কামরাঙা লাল মেঘের সাগর জলে ডুবে যাওয়াকে কবি মৃত মনিয়া পাখির সঙ্গে তুলনা করেছেন। না, আমি বললাম যে কামরাঙা লাল মেঘ, কামরাঙা লাল রংটা এখানে কার সঙ্গে তুলনীয়? আরেকবার বলো তো। কামরাঙা লাল যে রংটা, সেই রঙের সঙ্গে তুলনা করা হয়েছে কার রংটাকে? না, ঋষভ। এই ঋষভ বলবে, দাঁড়া এক মিনিট। আমি গোটা লাইনটার উত্তরটা লিখেছিলাম। না, তুমি তো ঠিকই আছে, আমি প্রশ্ন এখান থেকে মাঝখান থেকে তৈরি করে বলছি। আচ্ছা বলো সুদেশনা, বলো। জীবনানন্দ দাশের লেখা আকাশে সাতটি তারা পদ্মাংশটিতে কামরাঙা লাল রঙের কামরাঙাকে মেঘের সঙ্গে তুলনা গ্রাম বাংলার সন্ধ্যাকালের মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে। আচ্ছা, কামরাঙা লাল মেঘ, তার মানে মেঘটাকে তুলনা করা হয়েছে কামরাঙা ফলের সঙ্গে, তাই তো? হ্যাঁ। কামরাঙা ফলের সঙ্গে মেঘের তুলনা করা হয়েছে। তাহলে কামরাঙা ফলের যে রংটা, সেই রংটার সঙ্গে কার তুলনা করা হয়েছে সতীশ না? কামরাঙা ফলের রংটার সঙ্গে, সহজ তো, লাইনেই আছে। কামরাঙা ফলের যে রংটা, সেই রংটার সঙ্গে এখানে কোন রংটাকে তুলনা করা হয়েছে, কার রংটাকে তুলনা করা হয়েছে? আমি কোন মানে হচ্ছে কার, কার রং, কার রং, কার রং? কামরাঙা ফলের রংটার সঙ্গে কার রংকে তুলনা করা হয়েছে? মেঘের রং, মেঘের রং লেখাই আছে লাইনে, মেঘের, মেঘের রং। এবারে বলো কামরাঙা ফলের রংটা কেমন? কাঁচা অবস্থায় তো সবুজ হয়, তাই তো? কিন্তু মেঘের, সূর্য যখন অস্ত যাচ্ছে নিশ্চয়ই মেঘের উপরে সবুজ রং থাকবে না। তাহলে আমাদের এখানে পাকা কামরাঙার কথাই ধরতে হবে, মনে করতে হবে।
তাহলে পাকা কামরাঙা ফলের গায়ের রঙটা কেমন হয়? একদম লাল হয় না একদম হলদে হয়, নাকি লাল হলুদের মিশ্রণ থাকে, মানে মেশানো থাকে? লাল আর হলুদ। হ্যাঁ, তো যখন সূর্য অস্ত যাচ্ছে দেখবে মেঘের মধ্যে সূর্যের সেই রঙটা পড়ে কোথাও কোথাও হয়তো ডিপ লাল, মানে একবারে গাঢ় লাল, আবার কোথাও কোথাও একটু হলদেটে। তো এই বিভিন্ন জায়গায় যেরকম ছড়িয়ে থাকে না, কোথাও লাল কোথাও হলদে, পুরো আকাশটাকে দেখে মনে হচ্ছে লাল হলদে রঙের একটা ছটা ছড়িয়ে রয়েছে। আর সেই লাল হলদে রঙের ছটাটা যেন পাকা কামরাঙা ফলের গায়ে ছড়িয়ে থাকে। তো তাই কামরাঙা লাল মেঘ, এই যে শব্দবন্ধ কবি ব্যবহার করেছেন, এগুলোকে বলা হয় রূপচিত্র বা চিত্রকল্প। আর এই চিত্রকল্পগুলোকে ব্যবহার করে ওই কার বাড়িতে কুকুরের আওয়াজ হচ্ছে রে? দেখ অবস্থা, আমি যে রেকর্ডিংটা করছি এই রেকর্ডিংটা তো আবার আমি ওই কন্টেন্টে দিয়ে রাখবো, আপলোড করে রাখবো, তখন তো ব্যাকগ্রাউন্ডে মিউজিক কুকুরের আওয়াজ আসবে। কুকুরকে তো চুপ করানো যাবে না, তাহলে সাউন্ড স্পিকারটাকে চুপ করিয়ে দাও। দেখো কুকুর চুপ করে গেছে, মানে আমার কম্পিউটারে কিন্তু আর কুকুর আর আওয়াজ করবে না। ছোট্ট ডগি চুপ করে যাও, করে গেছে। তো মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। আচ্ছা, কবি তো বসে রয়েছেন ঘাসে, তাই না? এখানে কি বলা হয়েছে? কবি বসে রয়েছেন ঘাসে। তো কবি কোথাকার ঘাসে বসে রয়েছে, কোন অঞ্চলে? আমরা কি এখানে বুঝতে পারছি, দেখতে পাচ্ছি কবি কোথাকার ঘাসে বসে রয়েছে? স্যার বলবো? নাম স্যার আমি বলবো সুদেশনা। সুদেশনা বললে একটু আগে, দাঁড়াও, ওয়েট করো। ত্রয়ী বলো। পল্লী বাংলার কোনো একটি গ্রামের ঘাসের উপর। আচ্ছা, শিলিগুড়িতে নয় তো? শিলিগুড়িতে কি না, পল্লী বাংলার কোনো একটি গ্রামের ঘাসের উপর। হ্যাঁ, তো পল্লী বাংলার কোনো একটা অঞ্চলের ঘাসের উপরে কবি বসে রয়েছেন। আবার বলছেন, সেখানে বসে বসে বলছেন যে কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছেন। তাহলে পল্লী বাংলার এই যে অঞ্চলে বসে রয়েছেন সেই অঞ্চলটা কি গঙ্গাসাগরের তীরে? কি মনে হতে পারে? হতে পারে? হ্যাঁ, হ্যাঁ, হতে পারে। না, নদীয়ায় বসে আছে? না, না, আমি বলছি গঙ্গা, হ্যাঁ, গঙ্গাসাগরের কূলে বসেও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। গঙ্গাসাগরের কূলে সবুজ ঘাসের আস্তরণের উপরে বসে তিনি সূর্য অস্ত যাওয়া দেখছেন, মেঘের উপরে ছড়িয়ে পড়া সেই রঙিন আভাকে দেখছেন, আবার গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যাওয়া মেঘকে দেখছেন। তাকে তুলনা করেছেন তিনি একটা সুন্দর উপমার সাহায্যে মৃত মনিয়া পাখির গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যাওয়ার সাথে। তো দেখতেও পারেন বসে, আবার নাও দেখতে পারেন। আসলে না দেখার সম্ভাবনাটাই বেশি। কবি গ্রাম বাংলার কোনো এক অঞ্চলে বসে রয়েছেন সবুজ ঘাসের ওপরে, সেখানে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে, কিন্তু সেই সান্ধ্যকালীন পরিবেশটাকে কবি এতটাই উপলব্ধি করেছেন, এতটাই সেই পরিবেশে বিভোর হয়ে গেছেন, ওই পরিবেশের সাথে হয়তো ইতিপূর্বে তিনি নিজের চোখে গঙ্গাসাগরের ঢেউয়ে মৃত মনিয়া পাখির ডুবে যাওয়াকে দেখেছিলেন কখনো, কখনো বা গঙ্গাসাগরের ঢেউয়ে ওই কামরাঙা লাল মেঘের ডুবে যাওয়া দেখেছিলেন, বা গঙ্গাসাগরে সূর্য অস্ত যাওয়া কোনো দিন দেখেছিলেন। তার মানে সেই দেখার অভিজ্ঞতা কবির হৃদয়ে কিন্তু তখনও গেঁথে রয়েছে। আজকের যখন তিনি সন্ধ্যার দৃশ্যটাকে উপলব্ধি করছেন, তখন তার মনে পড়ে যাচ্ছে সেই ইতিপূর্বে দেখা সন্ধ্যার গঙ্গাসাগরের তীরে সেই সন্ধ্যার দৃশ্য। আজ তিনি স্মৃতির পথ ধরে, স্মৃতির সরণি ধরে তিনি পৌঁছে গেছেন সেই গঙ্গাসাগরের ঢেউয়ে। গঙ্গাসাগর কোথায় জানো তো তোমরা? স্যার আমি বলবো সব কোথায় আছে বলতো? স্যার গঙ্গা যেখানে বঙ্গোপসাগরের সঙ্গে মিশেছে। রাইট,
গঙ্গা যেখানে বঙ্গোপসাগরের সঙ্গে মিশে গেছে, গঙ্গা সাগর। আমার বাড়ি কোথায় জানিস? কেউ জানো আমার বাড়ি কোথায়? হ্যাঁ হ্যাঁ, দক্ষিণবঙ্গের কোথায়? আমার বাড়ি গঙ্গাসাগরে। এই জন্য আমি কবিতাটাকে আরো ভালো করে উপলব্ধি করতে পারি এই জায়গাটাতে এসে। বিশেষ করে আমি কিন্তু কবিকে কিন্তু নিয়ে যাইনি আমার গঙ্গাসাগরে বেড়ানোর জন্য। কবি কিন্তু কোনোদিন হাঁটতে হাঁটতে নিজেই বেরিয়ে পড়েছিলেন। কে ফিসফাস করছে রে? গঙ্গাসাগর দক্ষিণবঙ্গে যে ছোট বড় বিভিন্ন দ্বীপ আছে না দক্ষিণবঙ্গের বঙ্গোপসাগরে? পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগরে কত ছোট বড় দ্বীপ আছে। ওই দ্বীপগুলোর মধ্যে সব থেকে বড় দ্বীপ কোনটা বলো? কে জানো? বড় দ্বীপের নাম কি? সব থেকে বড় দ্বীপ আইল্যান্ডটার নাম হচ্ছে সাগরদ্বীপ। সাগরদ্বীপ, ওই সাগরদ্বীপে আমার বাড়ি। ওই সাগরদ্বীপ যে আইল্যান্ড, যে বদ্বীপের কথা বলা হয়েছে, যে দ্বীপের কথা বলা হয়েছে, ওটা হচ্ছে গঙ্গা আর বঙ্গোপসাগরের মোহনাতে। আর ওই সাগরদ্বীপের একেবারে দক্ষিণ পশ্চিমে আছে কপিল মুনির আশ্রম। কপিল মুনি, ভগীরথ, গঙ্গা দেবী, সে পৌরাণিক কাহিনী তোমাদের শোনা আছে কখনো আগে? কপিল মুনি শোনোনি? কোনো এক সময় বলবো। ওই যে সূর্যবংশীয় রাজা সগর রাজার 60,000 পুত্র সন্তান ছিল। আমি যে সংখ্যাটা বললাম সেটা শুনে অবাক হলে না? 60,000, 60,000। হ্যাঁ, 60,000। আমি তাই ইংরেজিতে বলে দিলাম সংখ্যাটা 60,000। 60,000 পুত্র সন্তান ছিল। আর সেই 60,000 পুত্র সন্তান যার, সেই সগর রাজা কতখানি শক্তিশালী হবে বুঝতেই পারছো। আর তার দাপটে, তার ভয়ে শুধু এই পৃথিবীতে অন্যান্য রাজারা কেন, স্বর্গের রাজাও কিন্তু সবসময় ভীত সন্ত্রস্ত থাকতো। স্বর্গের রাজার নাম কি? দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্রও ভয় পেত যে না জানি হঠাৎ করে স্বর্গ রাজ্য আক্রমণ করলো, যার 60,000 পুত্র সন্তান, তার বাহুবল কতখানি হবে, কত শক্তি। হ্যাঁ, ভয় পেত সবসময়। তো সগর রাজা একবার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। অশ্বমেধ যজ্ঞের যে অশ্বটাকে, ঘোড়াটাকে উৎসর্গ করা হয়, তো সেই ঘোড়াটা কী করা হয় না, সেই ঘোড়াটাকে বিভিন্ন রাজ্য পরিক্রমার জন্য ছেড়ে দেওয়া হয়। 1 বছর ধরে বিভিন্ন রাজ্য পরিক্রমা করে ঘোড়াটা এসে যখন পৌঁছায়, তারপরে সেই ঘোড়ার যে মেদ মানে মাংসটাকে উৎসর্গ করা হয় যজ্ঞে। ওই জন্য অশ্বমেধ যজ্ঞ, মেদ মানে মাংস। এটা কিন্তু ইতিহাসে আছে, অশ্বমেধ যজ্ঞের কথা ইতিহাসে রয়েছে। আগেকার দিনে রাজারা অশ্বমেধ যজ্ঞ করত। রাজ্যের যে পরিধি, রাজ্যের যে সীমা আরও বাড়ানোর জন্য, অন্যান্য রাজ্যকে নিজেদের রাজ্যের সঙ্গে অন্তর্ভুক্ত করার জন্য, রাজ্য জয় করার জন্য, বশ্যতায় আনার জন্য যেসব রাজ্যের উপর দিয়ে যেত, সেই সমস্ত রাজ্যের কেউ যদি এই ঘোড়াটাকে আটকায়, তাহলে ওই ঘোড়ার সঙ্গে থাকা, ঘোড়ার পেছনে থাকা ওই রাজ্যের সৈন্যবাহিনীদের সঙ্গে অবশ্যই যুদ্ধ হতো। আর যদি না আটকাতো, তাহলে সেটা ওই রাজ্য কিন্তু ওই রাজ্যের বশত্বায় আসতো। তো এইরকম সগর রাজা অশ্বমেধ যজ্ঞ করলেন। তো তখন দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে গেলেন যে সগর রাজার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যদি তার স্বর্গে চলে আসে, তাহলে তো বিপদ হবে। তাই দেবরাজ ইন্দ্র কী করলেন, ছদ্মবেশে কৌশল করে ওই ঘোড়াটাকে চুরি করলেন। চুরি করে কোথায় নিয়ে গেল? পাতালপুরীতে। পাতালে তখন কপিল মুনির আশ্রম ছিল। কপিল মুনি ঋষি। তো সেই কপিল মুনির আশ্রমে এখানে বেঁধে দিয়ে এলো। মানে দোষ যদি পড়ে, কপিল মুনির ওপরে পড়বে। আর মুনি ঋষিরা তো খুব চণ্ডাল হয়, হ্যাঁ, ওরা ওই যে ওই কমণ্ডলুতে করে জল নিয়ে ভস্ম করে দেয়, অভিশাপ দিয়ে দেয়, ভস্ম করে দেয়। কিন্তু দেখো না, সিনেমা সিরিয়াল টেলে দেখায়, হ্যাঁ, মুনি ঋষিরা, তারা হচ্ছে ওই যে ঋষির দুর্বাসার কথা ছিল না, ধীবর বৃত্তান্তে ঋষির দুর্বাসার কথা ছিল। হ্যাঁ, মুনি ঋষিরা কিন্তু খুব মানে যখন তখন ক্রোধে রেগে যেতেন, আর ওই ভস্ম করে দিত, এরকম অভিশাপে, যা ভস্ম হয়ে যা।
তো যাই হোক, তো কপিল মুনির আশ্রমে বেঁধে দিয়ে এলো পাতালপুরীতে। তারপরে এরা সগর রাজার এই 60,000 পুত্র খুঁজে খুঁজে যখন গেল, দেখলো যে পাতালপুরীতে কপিল মুনির আশ্রমে ঘোড়াটা বাঁধা রয়েছে। তাহলে দোষ কার উপরে পড়বে? কপিল মুনি। হ্যাঁ, কারণ দেবরাজ ইন্দ্র তো কৌশল করে এটা করে দিয়ে এসছে। তো কপিল মুনিকে ওরা যখন অশ্রাব্য ভাষায় গালাগালিজ করছে, মানে অপমান করছে, চোর টোর বলে যাচ্ছে তাই বলে বলছে, তখন কপিল মুনি কিন্তু ওই 60,000 পুত্রকে অভিশাপ দিয়ে ভস্ম করে দিয়ে, যা ভস্ম হয়ে যাবে, ওটা যা, সবগুলো ভস্ম হয়ে গেছে। তার মানে কি, তাদের স্বর্গলাভ ঘটেনি, তাদের এরকম অপঘাতে মৃত্যু হয়েছে। এইবারে এই সগর রাজার এক পুত্রের নাম ছিল অংশুমান, অংশুমানের আর এক পুত্রের নাম ছিল দিলীপ, দিলীপের পুত্রের নাম হচ্ছে ভগীরথ। ভগীরথ কী করলেন, স্বর্গ থেকে গঙ্গা দেবীকে মর্তধামে নিয়ে এলেন। সেই গঙ্গা প্রথমে তো শিবের জটায় পড়ল, তারপর শিবের জটা থেকে মুক্ত করে এই মর্তধামে নিয়ে এলো গঙ্গাকে। গঙ্গা এলো এই কী বলে পাতালপুরীতে। পাতালপুরীতে গঙ্গা এলো, সেই গঙ্গার পবিত্র ধারায় এই 60,000 পুত্র তারা সাপ মুক্ত হলো। আর যেখানে 60,000 পুত্র সাপ মুক্ত হয়েছে সেই জায়গাটা পবিত্র হবে। তো সেই পবিত্র জায়গায় আমার বাড়ি, তোমরা পারলে পরে কোনো দিন যেও। সেখানে গঙ্গা স্নান করার জন্য দেখতে যাবে, দেখবে সেখানে ওই যে পৌষ সংক্রান্তি আছে না, পৌষ মাসের শেষ দিন, তখন ওই যে দলে দলে কত লোক পুণ্য স্নান করে, গঙ্গাসাগরের মেলা টেলা দেখা যায়। তো ওই গঙ্গাসাগরের মেলা যেখানে হয়, কপিল মুনির আশ্রম আছে, সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিমে। ওখানে দাঁড়ালে বলো সূর্যোদয়টা ভালো দেখা যাবে না সূর্যাস্ত ভালো দেখা যাবে, কি মনে হয়? সূর্যাস্ত। দক্ষিণ পশ্চিমের কথা বলছি, দক্ষিণ পশ্চিম, সূর্যাস্ত ভালো দেখা যাবে। হ্যাঁ, কবি হয়তো ইতিপূর্বে কোনো একদিন এই গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যাওয়া সূর্য, গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যাওয়া মৃত মনিয়া পাখি, কিংবা গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যাওয়া মেঘের দৃশ্য দেখেছিলেন। আজ সেই সান্ধ্যকালীন সময়ে কবি ঘাসের ওপরে বসে ওই কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়া পাখির মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে, ওই স্মৃতির পথ ধরে, স্মৃতির সরণি ধরে চলে গেছেন গঙ্গাসাগরের ঢেউ আর ওই দৃশ্যের সঙ্গে। আর দুটো দৃশ্যকে তিনি এখানে মিশিয়ে দিয়েছেন, একাত্ম করে দিয়েছেন। আমরা কখনো পাহাড়ে বেড়াতে যাই, আমরা কি সবসময় পাহাড়ে বেড়াতে গিয়ে পাহাড়ে ওখানে বসেই কি কবিতা লিখি? পাহাড়ের ওখানে বসেই কি গল্প লিখি? সবসময় লিখি না, লিখি না। কখনো আমরা জঙ্গলে বেড়াতে গেলাম, কখনো আমরা সমুদ্রে বেড়াতে গেলাম, তো ওই সমুদ্রের ধারে বসে বসে কি আমরা কবিতা লিখে ফেলি কবি হয়ে গিয়ে? না, আমরা যখন ফিরে আসি আমাদের অভিজ্ঞতার ঝুলি ভরে নিয়ে, তারপরে আমরা আমাদের এই চেনা জগতে ফিরে এসে আবার কি করি না, স্মৃতির পথ ধরে আমরা ফিরে যাই আমাদের ওই বেড়ানোর অভিজ্ঞতায়। সেখান থেকে তুলে নিয়ে আসি ওই গল্প, কবিতা, ওই সাহিত্যের উপকরণ, উপাদানগুলোকে। তারপরে নিজেদের মনের রঙে, কল্পনার রঙে রাঙিয়ে আমরা কিন্তু উপস্থাপন করি, তখনই তো সেটা সাহিত্য হয়ে ওঠে। তো কবিরা কি সবসময় চাক্ষুষ করেই সেটাকে সাহিত্যের রূপ দেয়? না, যেটাকে চাক্ষুষ করছেন সেটাও যেমন সাহিত্যের রূপ পায়, তেমনি তাদের মনের চোখে আগে থেকে ধরা আছে যে ছবি, তাকেও কিন্তু সাহিত্যে রূপায়িত করে। এখানে চাক্ষুষ, গ্রামীণ সন্ধ্যা, আর ইতিপূর্বে দেখা সেই গঙ্গাসাগরের ঢেউ, সেই সময়ের সন্ধ্যার দৃশ্যটাকে কবি মিশিয়ে দিয়েছেন একসাথে। এরপরে আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। যারা কয়েকজন বলেছ তারা বাদ দিয়ে নতুনরা কেউ বলবে যে বাংলার সন্ধ্যাকে কবি কটা বিশেষণ দিয়ে উপস্থাপন করেছেন? স্যার আমি বলবো নাম। আমি বলবো নাম। সায়না বলো। বনশ্রী। আচ্ছা সায়না বলো। কবি জীবনানন্দ দাশ আকাশে 7টি তারা কবিতা বাংলার সন্ধ্যা সম্পর্কে শান্ত, অনুগত ও নীল এই 3টি বিশ্লেষণ ব্যবহার করেছেন। রাইট, 3টি বিশেষণ ব্যবহার করেছেন। রাইট, 3টি বিশেষণ দিয়ে বাংলার সন্ধ্যাকে বিশ্লেষণ করেছেন। এবারে অন্য আরেকজন কেউ বলো যে এখানে 3টে বিশেষণের শান্ত বিশেষণটা কবি কী অর্থে ব্যবহার করেছেন? বাংলার সন্ধ্যাকে শান্ত বলেছেন কেন?
স্যার আমি বলবো নাম বলবো স্যার আয়ুষী। আয়ুষী বলো। আকাশের সাথে তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ বলেছেন যে বাংলার গ্রামের জীবনযাত্রা সেখানে শান্ত, তাই সেই আর গ্রাম বাংলার বুকে সন্ধ্যা নামে শান্ত হবে, সেই অর্থে কবি বাংলার সন্ধ্যাকে শান্ত করে। আসলে শান্ত ব্যাপারটাকে তুলনা করতে গেলে না, মানে শান্ত ব্যাপারটাকে যদি উঠিয়ে মানে ব্যাখ্যা করতে হয়, তাহলে তোমাদের কিন্তু তুলনামূলকভাবে আলোচনা করতে হবে। আর সেই তুলনাটা কি না, শহরের সন্ধ্যাটাকেও তুলনা করতে হবে। যে শহরে যখন সন্ধ্যা নামে, সেই সন্ধ্যাটা কি হয়? আলোড়িত। কারণ শহরে কি আছে না, হইচই, হইহট্টগোল, শহরে জনারণ্য, জনঘনত্ব বেশি, তাই শহরে যে সন্ধ্যা নামে সেখানে কিন্তু সন্ধ্যা আলোড়িত হয়ে নামে, তোলপাড় হয়ে নামে। সেখানে স্নিগ্ধতা নেই সন্ধ্যার মধ্যে, শান্ত ভাব বিরাজ করে না। কিন্তু গ্রামের তো নির্জনতা, সন্ধ্যার সাথে সাথে নির্জনতাটা নেমে আসে, তাই সেখানে হইচই কোলাহল কম, সেখানে জনঘনত্ব কম, তার জন্য সেখানে সন্ধ্যা যেন ধীরে ধীরে শান্ত হয়ে নামছে, শান্তভাবে নামছে। তুলনামূলকভাবে লিখবে, তবে গিয়ে বেটার হবে। আর অন্য কেউ একজন বলো যে বাংলার সন্ধ্যাকে কবি অনুগত কেন বলেছেন? অনুগত এই বিশেষণ দিয়ে কেন তুলে ধরেছেন? অনুগত কেন বলা হলো? নাম। আর 5 মিনিট হবে, নাম বলো, নাম। স্যার আমি বলবো মেয়েদের মধ্যে কে বললো? আমি সাইনা। সায়না বললে একটু আগে। অন্য কেউ? স্যার আমি বলবো ঋষভ। ঋষভও তো বললি। নতুন? হ্যাঁ, নতুন কেউ বলো, অনুগত কেন বলা হয়েছে বাংলা সন্ধ্যাকে? এ শ্রুতি আছে নাকি রে? বলবো? শ্রুতি আছে? হ্যাঁ স্যার আছে আছে আছে। বলেছি তো, বলবো? শ্রুতি বলবো? বলো, শ্রুতি বলো তো। দাস আকাশের সাতটি তারা কবিতায় বাংলার নীল সন্ধ্যাকে অনুগত বলেছেন, কারণ সেটি অত্যন্ত শান্ত ভাবে সেখানে ব্যস্ত কোলাহল দেখা যায়। কিন্তু বাংলার যখন পল্লী বাংলায় যখন সন্ধ্যা নেমে আসে, তখন সেখানে শান্ত ভাব বিরাজ করে এবং সেটি শহরে ব্যস্ত ও সন্ধ্যার মতো না হয়ে অনুগত হিসেবে থাকে। অনুগতর ব্যাখ্যাটাই তো এলো না। নেমে আসে। অন্য কেউ? স্যার আমি বলবো? নাম। আমি বলবো? বলবো ঋতিকা। সুদেশনা পাল। সুদেশনা পাল বলো। ঋতিকা এক পরেরটা বলবে। কবি জীবনানন্দ দাশ আকাশ ছাত্রীরা কবিতায় নীল সন্ধ্যাকে অনুগত বলেছেন, কারণ গ্রামীণ জীবন শান্ত সরল ও শহরের মতো ব্যস্তমুখর হয় না, তাই সেখানে সন্ধ্যা যেন একটি নির্দিষ্ট নিয়মে প্রতিনিয়ত নামে। কিন্তু শহুরে জীবন অত্যন্ত ব্যস্তবহুল হওয়ায় সেখানে সন্ধ্যাকে মানুষ উপভোগ করতে পারে না, তাই কবি গ্রামীণ সন্ধ্যাকে অনুগত বলেছেন। এই দেখো, শহরের সন্ধ্যা নামতে না নামতেই রাস্তাঘাট আলোয় আলোকিত হয়ে ওঠে, আলোয় ঝলমলে হয়ে ওঠে। তাই শহরের সন্ধ্যাকে আমরা কিন্তু উপলব্ধি করতে পারি না। আসলে শহরের সন্ধ্যা কখনো কারোর চোখে 7টায় নামে, তো কারোর চোখে 6টায় নামে, আবার কারোর চোখে 10টায় নামে, তো কারোর চোখে 11টায় নামে। আমাদের এখন মনে হয়নি যে গভীর রাত হয়েছে, রাত দুপুর হয়ে গেছে। আমাদের এখন মনে হচ্ছে যেভাবে পড়াশোনা চলছে তাতে মনে হচ্ছে সবই তো সন্ধ্যা হলো। আর গ্রাম গভীর রাতে ডুবে গেছে এখন। তাহলে আমাদের জোর দিতে হবে কি, নিয়ম মাফিক একটা নির্দিষ্ট সময়। আসলে সেই সময়ের কদরটা করার মতো সময় রয়েছে, অবকাশ রয়েছে গ্রামের মানুষদের। সময়কে যে কদরটা করব, সেই কদরটা করার মতো সময় আমাদের কাছে নেই। তাই লিখতে হবে অনুগত মানে কি, বাধ্য মানে হচ্ছে নিয়ম মাফিক, নিয়ম অনুসারে, অর্থাৎ নির্দিষ্ট সময় ধরে গ্রামের বুকে সন্ধ্যা নেমে আসে, আবার সে বিদায় নেয়। কিন্তু শহরের বুকে কখন সন্ধ্যা নামে আর কখন সন্ধ্যা বিদায় নেয় আমরা কিন্তু তার টের পাই না, কারণ আমাদের কাছে ওই সময়টাকে উপলব্ধি করার মতো অবকাশই নাই। তাই আমরা জোর দেব অনুগত মানে নিয়ম মাফিক, নির্দিষ্ট সময়ে সন্ধ্যা নেমে আসার কথা। সেটা গ্রামেই হয়, শহরে কিন্তু হয় না। হয়
কিন্তু আমরা দেখতে পাই না সময়ের অভাবে, আমরা দেখতে পাই না ব্যস্ততার কারণে, আমরা দেখতে পাই না আমাদের কাছে শহরের সন্ধ্যাটাকে নিয়ম মাফিক অনুভব করার মতো অবকাশই নেই। এখানে আরেকটা শব্দ আছে যে সন্ধ্যাকে নীল বলা হয়েছে কেন? নতুন কেউ একজন বলবে সন্ধ্যাকে নীল এই বিশেষণ দিয়ে কেন বিশেষিত করা হলো, নীল কেন বলা হলো? কবি কি বসে বসে এশিয়ান পেন দিয়ে নীল রং করে দিলেন? বলো স্যার বলবো ঋতিকা। ঋতিকা বলো, নতুনদের বললে হতো। আচ্ছা একবার নতুন কেউ, এক মিনিট, নতুন কেউ ট্রাই করবে? নতুন যারা বলনি কেউ এমন আছো? স্যার বলবো? তোরা কি রামদেবের কি যোগব্যায়াম করছিস নাকি রে চোখ বন্ধ করে বাকিরা? বলো ঋতিকা বলো। নীল রং হলো স্বপ্নের রং। হ্যাঁ, সন্ধ্যাকালীন নীল আলোয় ঠিক আছে, ভেরি গুড। সন্ধ্যাকালীন নীল আলোয় গ্রাম বাংলার নৈসর্গিক রূপ ধারণ করে, তাই এখানে বাংলা সন্ধ্যাকে নীল বলা হয়। কবি সন্ধ্যার যে সময়টাকে ধরেছেন, সান্ধ্যকালীন যে পরিবেশটাকে ধরেছেন, সেটা কবির চোখে যেন একটা স্বপ্নের, আর স্বপ্নের রং হচ্ছে নীল রং। নীল রঙের সেই যে স্বপ্নালু পরিবেশ কবি ধরেছেন সন্ধ্যার সময়। দূর থেকে গ্রাম বাংলায় বা জঙ্গলাকীর্ণ অঞ্চলে দূর থেকে কিন্তু ওই গাছপালাকে না সবুজ লাগে না, দূর থেকে হালকা নীল লাগে, আর নীল রঙটা স্বপ্নের প্রতীক, স্বপ্নের। কবির চোখে তো স্বপ্ন, এই গ্রাম বাংলার জগৎ, সন্ধ্যার প্রকৃতি সব যেন একটা স্বপ্নের মতো লাগছে। আমরা আমাদের বাড়িতে যদি রাতে ঘুমানোর সময় সমস্ত লাইট বন্ধ করে দিয়ে যদি লাল আলোটা জ্বালিয়ে দিই, তাহলে কেমন মনে হবে? রক্ত, মনোমরি, খুন খরাবি, তাই না? স্বপ্নের ব্যাপারই আসবে না? হ্যাঁ, সবুজ একটা নাইট বাল্ব জ্বালিয়ে দিলাম, তার মনে হলো কি পুরো প্রকৃতি সবুজ, হ্যাঁ, জঙ্গলটাই উঠে এসছে। তো এক হলুদ একটা নাইট বাল্ব লাগিয়ে দিলাম, তখন একটা অন্য রঙ মনে হবে। হ্যাঁ, সেটা নিয়ে ব্যাখ্যা না করাই ভালো। তো নীল রঙের নাইট বাল্ব যখন জ্বলবে, গোটা ঘরটা মনে হবে না একটা স্বপ্নের মতো, একটা স্বপ্নালু। সেই স্বপ্ন, কবির চোখে সেই সন্ধ্যাটা স্বপ্নের সন্ধ্যা, তাই নীল শব্দটাকে ব্যবহার করেছেন। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। বলো তো, কেশবতী কন্যাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? না, আমি এক মিনিট ভুল বললাম যে কেশবতী কন্যার সঙ্গে কাকে তুলনা করা হয়েছে, এটাই হবে। আমি বলবো? নাম কি? বাংলার অনুগত নীল সন্ধ্যার সাথে। হ্যাঁ, না, উত্তর পেয়ে গেছি আমি। বাংলার শান্ত অনুগত নীল সন্ধ্যাকে তুলনা করা হয়েছে। এই সন্ধ্যা যেন কেশবতী কন্যা, আকাশে যেন কেশবতী কন্যা এসেছে। কেশবতী কন্যা মাথায় কোন তেল মাখছিলেন? তাই এত লম্বা লম্বা চুল হয়েছে একবারে গোড়ালি পর্যন্ত। একটা কথা বলবো, ও